কাল সন্ধ্যায় হঠাৎ তৎপরতা এসএসকেএম এ সুজয় কৃষ্ণ ভদ্রকে নিতে এলেন ইডি আধিকারিকরা। কণ্ঠস্বর নেওয়া হবে তার ভয়েস টেস্ট। তো সেই ভয়েস টেস্টও নেওয়া হলো জোকা ইএসআইতে নিয়ে গিয়ে। কিন্তু এই ভয়েস টেস্ট নেওয়ার যে আদালতের নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র কেন? আমার সঙ্গে রয়েছেন অর্ণব, প্রতিনিধি রয়েছেন। অর্ণব, কেন কালীঘাটের কাকু ডিভিশন বেঞ্চে, তার কি বক্তব্য? সুজয় কৃষ্ণ ভদ্র তার গলার নমুনা নেওয়া হবে, অথচ তিনি জানেনই না হাইকোর্ট এরকম একটা নির্দেশ দিয়েছে। তাকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। তার কিছু বলার জায়গা ছিল, কারণ ইতিমধ্যেই তিনি বিচারপতি দীপ্তঙ্কর ঘোষের বেঞ্চে থেকে একটি নির্দেশ পেয়েছেন, যে নির্দেশে বলা হয়েছে তিনি গলার নমুনা দিলেও সেটা নিম্ন আদালতে ব্যবহার করা যাবে না, ইডি আদালতে ব্যবহার করা যাবে না হাইকোর্টের অনুমতি ছাড়া। এই কথাগুলি শোনানো প্রয়োজন ছিল, তার শারীরিক অবস্থা কি সেটাও জানানো উচিত ছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা একক বেঞ্চ একতরফা যেভাবে নির্দেশ দান করেছেন এবং এই নির্দেশের কোনো কপিও তারা হাতে পাননি। এই অবস্থায় একজন নাগরিকের অধিকার রয়েছে যে কোনো নির্দেশ, কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ, সেটার ফোরাম অনুযায়ী সেটা আপার বেঞ্চে, এক্ষেত্রে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানানোর, কিন্তু সেই আইনি অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। এই অবস্থায় ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেও ডিভিশন বেঞ্চ তাকে সিঙ্গেল বেঞ্চে আসার বা যাওয়ার পরামর্শ দেয়। দুপুর 1:10 নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানান যে তারা এই মামলায় অন্তর্ভুক্ত হয়ে তাদের বক্তব্য রাখতে চান এবং তাদের বক্তব্য না শুনে যেন তার বিরুদ্ধে আর কোনো নির্দেশ জারি না করা হয়। এই অবস্থায় বিচারপতি অমৃতা সিনহা তাদের যা বলার বক্তব্য সেটা লিখিত আকারে জানানোর জন্য পরামর্শ দেন। এর মধ্যে একটা খবর আমরা পাচ্ছি হাইকোর্ট প্রশাসন সূত্রে, ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন জানিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র জানিয়েছেন যাতে রেজিস্ট্রার জেনারেলের দপ্তর তাদের গতকালকে অমৃতা সিনহা বিচারপতি যে নির্দেশ দিয়েছেন ইডিকে, সেই নির্দেশে কপি যেন তারা হাতে পান। শেষ পর্যন্ত পাওয়া খবর তাতে আমরা জানতে পারছি সুজয় কৃষ্ণ ভদ্র শেষমেশ ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন এবং কাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করা হতে পারে বলে আমরা সূত্র মাত্র জানতে পারি। বেশ অর্ণব, আরো একটি গুরুত্বপূর্ণ খবর আজ হাইকোর্ট চত্বর থেকে, আরো একটি গুরুত্বপূর্ণ খবর। প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের বেঞ্চ এবার রিপোর্ট চেয়েছে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ যেসব প্রভাবশালী যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলছে তাদের শারীরিক পরিস্থিতি কেমন, তাদের কি ট্রিটমেন্ট হচ্ছে, কেমন আছে তারা, সেই রিপোর্ট দিতে হবে। কি খবর রয়েছে অর্ণব? দেখো, এসএসকেএম হাসপাতাল আমাদের রাজ্যের অগ্রগণ্য একটি সরকারি হাসপাতাল এবং এই হাসপাতালে পরিষেবা প্রশ্নে আপোষ করছে। এই অভিযোগ এনে জোড়া জনস্বার্থ মামলা হয় এবং এই আপোষের প্রশ্নে নির্দিষ্টভাবে রাজ্যের রাজনৈতিক নেতা যারা কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে গ্রেপ্তার হচ্ছেন, কি সিবিআই কি ইডি, তখনই তারা জেল হেফাজতে পৌঁছাতেই তারা এসএসকেএমকে শেল্টার হাউস হিসেবে বানাচ্ছেন। এই অভিযোগ শোনার পর প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম জানান যদি এই অভিযোগ সামনে আসে এবং তা যদি সত্য হয়, এবং শুধু তাই নয়, সিবিআই তরফে এটাও জানানো হয় যে সংবাদ মাধ্যমের একাংশে স্টিং অপারেশনে সামনে আসছে যে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি প্রচন্ড অসুস্থ, হাসপাতালে রয়েছেন এসএসকেএম এর, তিনি নাকি হাঁটাচলা করছেন, ওঠা নামা করছেন। এই বিষয়গুলি শোনার পর প্রধান বিচারপতি জানান অভিযোগ যদি সত্যি হয় তা অত্যন্ত গুরুতর, তা বলার অপেক্ষা রাখে না। যদি এই অভিযোগের ওপর আদালত এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ বা পর্যবেক্ষণ রাখছে না, কিন্তু আদতে এসএসকেএম এ কি ঘটেছে তার জন্য এসএসকেএম এর ডিরেক্টরকে তিনি নির্দেশ দিয়েছেন একটি রিপোর্ট পেশ করার, এবং সেই রিপোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক, সুজয় কৃষ্ণ ভদ্র তাদের চিকিৎসা আর কতদিন চলবে এসএসকেএম এ তার নির্দিষ্ট দিনও জানাতে এই ডিরেক্টর থেকে নির্দেশ দিয়েছেন, যে রিপোর্টে উল্লেখ করতে হবে। একই সঙ্গে কি ধরনের অসুস্থতা তাদের রয়েছে সেই বিষয়গুলিও নির্দিষ্ট করতে হবে এই রিপোর্ট, এবং রিপোর্ট পাওয়ার পরই 24শে জানুয়ারি এসএসকেএম এ পরিষেবার প্রশ্নে আপোষ, এই যে জোড়া জনস্বার্থ মামলা, সেক্ষেত্রে নির্দেশ বা পর্যবেক্ষণ রাখতে পারে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বেশ, ধন্যবাদ অর্ণব। এই জনস্বার্থ মামলাকারীর আইনজীবী সুস্মিতা সাহা দত্ত কি বলছেন শুনুন। ডিরেক্টর এসএসকেএম হসপিটালকে তিনি রিপোর্ট ফাইল করতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রর এবং আরো যারা সিবিআই ইডির হাতে অ্যারেস্টেড হয়ে যারা এখন এসএসকেএম এ রয়েছে তাদের সমস্ত হেলথ স্ট্যাটাস, যেটা মেডিকেল রিপোর্ট যেটা, সেটা দিতে হবে 24 তারিখের মধ্যে। এবং দ্বিতীয়ত যে অ্যালিগেশনটা করেছিলাম এখানে সেফ শেল্টার হিসেবে এসএসকেএম কে ব্যবহার করা হচ্ছে, অনারেবল বেঞ্চ খতিয়ে দেখবেন বলেছেন, এবং এটা বলেছেন যে যদি দেখা যায় যে সেন্ট্রাল এজেন্সিগুলো যাতে করে তাদের হাতে যারা ধরা পড়ছে তাদেরকে সেন্ট্রাল
সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালগুলোতে শিফট করানো যায়, ট্রিটমেন্ট করানো যায়, তাহলে দিস উইল বি বেটার।